শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চলে যাচ্ছে মূল আয়োজনে। আজ বিকেলে ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির নানা চ্যালেঞ্জের কথা মাথায় রেখে এবারও সংকোচনমূলক মুদ্রানীতি দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একই সাথে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরাও। মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতি বিবেচনার পরামর্শ দেন তারা। এ নিয়ে দেখুন আমার করা একটি প্রতিবেদন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে 1 বছরে 2 দফায় মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে তুলে ধরা হয় অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণের রূপরেখা। বৃহস্পতিবার বিকেল 3টায় জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আহসান এস মনসুর। জানা গেছে, জাতীয় নির্বাচন ও মূল্যস্ফীতি 7% নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের জন্য আমার মতে তারা অগ্রাধিকার দিচ্ছেন হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, যতটা না প্রবৃদ্ধিকে। কারণ প্রবৃদ্ধিকে আবার যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ ক্যাপিটাল বিশেষ করে আমাদের কমাতে হবে। তো সেটা কমাতে গেলে আবার আমাদের পলিসি রেটটা কমাতে হয়। তো বাংলাদেশ ব্যাংক এই দুটোর মধ্যে আমার মনে হয় যে এই মুদ্রানীতিতেও তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বেশি তারা গুরুত্ব দেবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে আগ্রহ নেই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের। হিসেব বলছে, গত 6 মাসে আমদানি ঋণপত্র খোলার হার গত 52 মাসের মধ্যে সর্বনিম্ন। তলানিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। এমন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি সংকোচনমূলক হলে তা বিনিয়োগকে আরও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একদিকে বলছেন যে আপনি অর্থনীতিটাকে বেগবান করতে চান, তো সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে তো কোনোভাবেই আপনার অর্থনীতি বেগবান হবে না, রাদার আপনি কিন্তু ইনডাইরেক্টলি বিজনেসকে কমিয়ে নিয়ে আসছেন। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতির বাইরেও যে কোনো সময়ে সুদের হার কমিয়ে আনতে পারে বাংলাদেশ ব্যাংক। এখন যদি আমরা পলিসি রেটটাকে চেঞ্জ নাও করি, যদি মূল্যস্ফীতিটা আরো নিচের দিকে যেতে থাকে, তাহলে এই ডিসেম্বরের মধ্যেই পলিসি রেটটাকে আরেকবার পুনর্বিবেচনা করা। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হলে তা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, কোন পথে নতুন মুদ্রানীতি আজকে বিকেলে যেটি ঘোষণা হতে যাচ্ছে সেটি আসলে কেমন হবে, এ নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এবং সাবেক মহাপরিচালক বিআইবিএমের ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আপনার কাছে জানতে চাই, এই যে বলা হচ্ছে যে নীতি সুধার সেটি না কমানোর সিদ্ধান্ত আসতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে কেমন মুদ্রানীতি হতে পারে বলে আপনি মনে করেন, বা কি আশা করছেন আপনারা? হতে পারে কি, আসলে তো আমাদের গভর্নর মহোদয় তো অলরেডি ডিক্লেয়ারই করে দিয়েছেন দ্যাট হি ইজ নট গোয়িং টু রিডিউস দ্য পলিসি রেট। মানে পলিসি রেট বা যেটাকে আমরা বলি রিপো রেট, এটা যদি আসলে আগের জায়গায় থাকে, 10% আগের জায়গায় থাকে, তাহলে ডেফিনেটলি আপনার কি বলে লেন্ডিং কস্ট আপনার খুব একটা পরিবর্তন হবে না। কারণ পলিসি রেট কমিয়ে আনতে পারলেই পরবর্তীকালে আমাদের বেস লেন্ডিং রেটও কমানো যায়। যেহেতু পলিসি রেট আগের জায়গায় থাকবে, মানে আপনার সেই সংকোচনমূলক আপনার মুদ্রানীতি থাকবে, সেই জন্য লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমবে বলে আমার মনে হচ্ছে না। এখন
মানে প্রশ্ন হচ্ছে কি আপনার আসলে শুধুমাত্র কি পলিসি রেটটাকে একটু হাই রেখে আপনি আপনি আপনার কি বলে মূল্যস্ফীতি আপনি কমাতে পারবেন? অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা আরো আরো চাই সেটা হচ্ছে যে হাই পলিসি রেটের সাথে সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও একটু গভর্নমেন্টকে একটু মনোনিবেশ করতে, কারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা বিজনেস পিপলদের আসলে আপনার এই প্রাইসিং বিহেভিয়ার, কারণ এরা তো প্রায়ই আপনার কার্টেল ফর্ম করে বসে থাকে, সিন্ডিকেট ফর্ম করে বসে থাকে, যখন খুশি তখন দাম বাড়িয়ে দেয়। মনে হয় যেন আমাদের দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স কেউ নেওয়ার মতো নাই, বা তাদেরকে কেউ বলার মতো কিছু নাই। যখন খুশি তখনই বাজার থেকে সাপ্লাই উদাও হয়ে যায়। এই সমস্ত কাণ্ড কারখানাগুলো যাতে না ঘটে, সুতরাং আপনার কি বলে হাই পলিসি রেট প্লাস যদি গভর্নমেন্ট মেজার্স বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, তাহলে ডেফিনেটলি আপনার আপনার এই সংকোচনমূলক মুদ্রানীতি আপনার কাজে আসবে। মানে মুদ্রাস্ফীতিকে আসলে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। আসলে মুদ্রাস্ফীতি কন্ট্রোলে রাখতে বলে তো সবচেয়ে বেশি বেনিফিটেড কে হবে? সবচেয়ে বেশি বেনিফিট হবে আপনার গরিব মানুষেরা, তাই না? তো গরিব মানুষের যদি বেনিফিটেড হয়, মুদ্রাস্ফীতি যদি আপনি কন্ট্রোলে থাকে, তা আস্তে আস্তে মুদ্রাস্ফীতি কমলে কিন্তু ডেফিনেটলি ভবিষ্যতে আপনার পলিসি রেটও আপনার কমে যাবে। সুতরাং এই ধরনের একটা ইম্প্যাক্টের জন্য আমরা ওয়েট করছি। স্যার, জনাব তৌফিক আহমেদ চৌধুরী, 2026 সাল অর্থাৎ চলতি অর্থ বছরে যেখানে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি 6.50-এ নামিয়ে আনা এবং একই সাথে প্রবৃদ্ধির হার 5.50-এ নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, এটি বাস্তবসম্মত কিনা বা আসলে কতটুকু করতে পারবে বলে মনে করেন? না, সেটার কথা তো একটু আগে বললাম যে আসলে আসলে আমরা যদি আপনার কি বলে প্রাইস ইনফ্লেশন যদি কমাতে পারি, তাহলে আলটিমেটলি আপনার এই আমাদের পলিসি রেটও কমে যাবে। পলিসি রেট কমে গেলে আপনার লেন্ডিং কস্টও কমে যাবে। লেন্ডিং কস্ট কমে গেলে আমাদের বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্টের যে এক্সপেকটেশন যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ বেশি হবে, ইনভেস্টমেন্ট বেশি হবে, সেটাও তখন আপনার আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আর তাছাড়া মুদ্রানীতির মধ্যে কতগুলো জিনিস আসে না, সেগুলোর সেগুলোর দিকে আমরা একটু নজর দিতে বলবো, বা সেগুলো সম্বন্ধেও কিছু প্রক্ষেপণ থাকা উচিত। যেমন আসলে তো সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ তো আসলে আপনার মনিটারি ম্যানেজমেন্ট, এবং মনিটারি ম্যানেজমেন্ট করতে যায় তো সেন্ট্রাল ব্যাংকের ব্যাংকিং সুপারভিশনও করতে হয়, তাই না? সুতরাং এই এই আমলে সেন্ট্রাল ব্যাংক কতটুকু এনপিএল কমাতে পারবে, আপনার ব্যাংকিং সুপারভিশনের কনটেক্সটে আরো কি কি মেজার্স আমরা নিচ্ছি, কারণ যেগুলো নাকি আপনার বাংলাদেশ ব্যাংকের মানি সাপ্লাইটাকে ধরে রাখতে পারবে, তাই না? তো এনপিএল কতটা কমাবে, এবং সেগুলোর ব্যাপারে আমরা কি কি মেজার্স আমরা নিচ্ছি, ব্যাংকগুলোতে গভর্নেন্স ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কি কি মেজার্স নিচ্ছি। অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে আনডাউটেডলি, এবং সেগুলো কোনটা কিভাবে এফেক্টিভ হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা আশা করি যে মুদ্রানীতিতে থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে এই সমস্ত জিনিসপত্র থাকাটা একেবারে অমূলক না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে গত 1 বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করায় জুন মাস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি 8.48 এসে দাঁড়িয়েছে, এবং একই সাথে আমরা আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 6.40% এসে নেমেছে। এই যে দুইটি বিষয়ে দুই দিকে যাচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এইটার ব্যাপারে আসলে আপনার লেন্ডিং কস্ট বাড়লে ডেফিনেটলি ডিমান্ড ফর লোন কমবে, এটা তো একটা আমাদের থিওরিটিক্যালি আমরা জানি। তবে এখন আসলে এই আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যে কমে যাচ্ছে, তার পেছনে কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখন যে আস্তে আস্তে গভর্নেন্স ফেরত আসছে, অনলি বিকজ অফ দ্য চেঞ্জ অফ রেজিম। দেখবেন এই যে ব্যাংকগুলোতে যে সমস্ত ঋণ নেয়ার ব্যাপারে নামে বেনামে যে সমস্ত আপনার দুর্নীতিগুলো হতো, সেগুলো তো অনেক কমে আসছে। তো সুতরাং আপনার আপনার ক্রেডিট স্যাংশন না হলে মনে হবে যেন ক্রেডিট গ্রোথ কম। আসলে মানে ক্রেডিট গ্রোথ এখন যা হচ্ছে সেটা আসলে অ্যাকচুয়াল বলে আমার মনে হচ্ছে। কারণ আগে তো আপনার লাগবে হয়তো বা 100 টাকা, আপনি ব্যাংকের কাছে ডিমান্ড করে বসতেন 500 টাকা, এবং 500 টাকায় আসলে ব্যাংকের ম্যানেজার আপনার ব্যাংকের বোর্ড আপনাকে স্যাংশন করে দিত, এবং সেটাও যে আপনার ক্রেডিট গ্রোথে যে আপনার যোগ হতো, তাই না? এখন তো যেহেতু আমাদের গভর্নেন্সের কনটেক্সটে আমরা বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখাতে পারছি, তো সুতরাং সেই জন্যই আসলে লোন স্যাংশনিংটাও আসলে আপনার অ্যাকর্ডিং টু আপনার মানে আগে যেরকম
রাইট অ্যান্ড লেফট আপনার ডিমান্ড করে বসতে, এখন তো সেরকম হচ্ছে না। তো সেই জন্য ক্রেডিট গ্রোথে একটু কম দেওয়া যায়। সুতরাং আমি এখানে বরঞ্চ ওই হায়ার লেন্ডিং রেটকে আমি অতটা দোষী করব না, আমি বরঞ্চ ক্রেডিট দিব বিকজ অফ দ্য আপনার কি বলে গভর্নেন্স যেহেতু একটু ফেরত আসছে, সেজন্য ক্রেডিট গ্রোথ একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা, নীতি সুধার যদি মানে কমানো হয় সেক্ষেত্রে কি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন? একই সাথে রেপো রেটটি কেমন হওয়া উচিত? না, নীতি সুধার কমালে তো ডেফিনেটলি এটাই তো আপনার বেসিক জিনিস। কারণ আমরা যেটাকে বলি যে আপনার এই যে নীতি সুধারটাই হচ্ছে আমাদের ওই যে রিস্ক ফ্রি রেট। তো রিস্ক ফ্রি রেটের সাথেই তো আপনি বাকি অন্যান্য জিনিসগুলো যোগ হবে, ইনফ্লেশনটা যোগ হয়ে। এখন রিস্ক ফ্রি রেটের সাথে যদি ইনফ্লেশন বেশি থাকে তাহলে আপনার নীতি সুধার আপনার 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 বেশি হবে, বা ইনফ্লেশন কমে গেলে নীতি সুধার কমে যাবে, তাই না? তো সুতরাং রিস্ক ফ্রি রেট যদি কমে যায় তখন আলটিমেটলি পরবর্তীকালে আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট বা ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট সবই আসলে আপনার কমতে থাকবে বা বাড়তে থাকবে। ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন যে সুদহার 15 ব্যাংক ঋণের সুদহার 15% উঠে যাওয়াতে তারা আসলে বিনিয়োগ করতে সেভাবে ভরসা পাচ্ছেন না, এবং অনেকে ব্যবসায় নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখা তাদের জন্য অনেকটা এই মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই ক্ষেত্রে আসলে তাদের জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নিতে পারে বা কি করতে পারে? ব্যবসায়ীরা সবসময় কস্টের দিক থেকে আপনার কাছে প্রজেকশন করে, তাই না? ওদের রিটার্নটা প্রজেকশন করে না। আসলে ওনারা কি এইটা বলে যে এখন আমার রিটার্ন, আসলে অর্থনীতিতে যা নিয়ম হয়, আপনার যদি কস্ট একটু বেড়ে যায় রিটার্নও কিন্তু প্রপোর্শনেটলি বেড়ে যায়। তো সুতরাং আপনার রিটার্ন কত সেটা তো আপনি বলেন নাই, আপনি বলতেছেন শুধু কস্ট, মানে মানে আপনার এক ধরনের ফোবিয়াতে আপনি ভুগতেন। সুতরাং আপনার আপনার রিটার্নও কি এখন আগের জায়গায় আছে? রিটার্ন যদি আগের জায়গায় থাকে, সেই জায়গায় যদি কস্ট বেড়ে যায়, সুতরাং ডেফিনেটলি আপনার রিটার্ন মার্জিন কমে যাবে, তাই না? কিন্তু আমরা তো দেখি যে এখন কি আমরা কি কম দাম পে, আমরা কি কম পে করছি, তা তো না, তাই না? সুতরাং কস্ট যেরকম বেড়তেছে তেমনি ভাবে ওনাদের রিটার্নও বাড়ছে। এটা এমন না যে আপনার রিটার্ন একেবারেই বাড়ে নাই, কস্টই শুধুমাত্র বেড়ে যাচ্ছে। তা আমি এই কথাটার সাথে এগ্রি করি না। তো সুতরাং আসলে মানে ব্যবসায়ীদের ইনভেস্টমেন্ট প্রিন্সিপালই হচ্ছে যে দ্যাট দ্য রেট অফ রিটার্ন মাস্ট বি হায়ার দ্যান দ্য কস্ট অফ ফান্ড, তাই না? দ্য রেট অফ রিটার্ন মাস্ট বি হায়ার। যদি না হয় তাহলে ডেফিনেটলি ওনারা ব্যবসার দিকে যাবে না। সুতরাং আমরা যদি শুধু একটা জিনিসের উপর বেসিস করে আমরা কোনো সিদ্ধান্ত দেওয়া বা মতামত দেওয়া ঠিক না। অ্যাট দ্য সেম টাইম ওনারা শুধু কস্ট অফ লেন্ডিংটার কথা বলেন, ওনাদের রিটার্নটা আগের জায়গায় আছে কিনা সেটাও আমাদের একটু দেখতে হবে। জি, না ব্যবসায়ীদের তো আসলে অভিযোগ আছেই, তারা তো অভিযোগ সবসময় করে থাকেন। তারা কিন্তু আসলে ওনারা যে তাদের ৯-৬ সময় যতগুলা বেনিফিট পেয়েছে সেগুলা 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 কোথায় গেল এখন? এখন সেগুলো ইনভেস্টমেন্ট করুন। আগে যখন আমাদের একেবারে মানে সব গভর্নমেন্ট মানে বাংলাদেশ ব্যাংক একদম ফিক্স আপ করে দিয়েছিল যে ৯%-এর উপরে লেন্ডিং রেট অফ রিটার্ন মানে লেন্ডিং কস্ট আপনার হবে না, তাই না? তখন তো নিশ্চয়ই ওনাদের রিটার্ন অনেক বেশি ছিল। না সেক্ষেত্রে যদি তাদের বিনিয়োগে আস্থা ফেরানো বা তারা যেটা বলছে এই জায়গাটাতে আসলে তাদের জন্য মানে এই মুদ্রানীতিতে কোনো মেসেজ দেয়া যাবে কিনা? বিনিয়োগে আস্থা ফেরানো হচ্ছে আসলে এই ইন্টারেস্ট কস্ট কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে সেটাও কিন্তু একটা হিসাবের ব্যাপার। এগুলো হিসাব না করে বলাটা ঠিক না, তাই না? এটা কি আসলে ইন্টারেস্ট কস্ট নাকি অন্য কোনো কারণ, নাকি আপনার ব্যবসার এনভায়রনমেন্টই নাই, নাকি আপনার চাঁদাবাজদের দৌরাত্ম্য বেশি, তাই না? সুতরাং কার কতটুকু কন্ট্রিবিউশন সেইগুলো হিসাব করে এক্সারসাইজ করে দেখে তারপরে, কারণ একটা ব্যবসায় ইন্টারেস্ট কস্ট কতটুকু কন্ট্রিবিউট করে। আমি যখন বিএমএ ছিলাম আমরা একবার আমাদের কয়েকজন সিনিয়র কলিগ মিলে আমরা হিসাব করে দেখিয়েছিলাম যে আপনার টোটাল আপনার আপনার ব্যবসার খরচের মধ্যে অনলি 40% ইজ বিং কন্ট্রিবিউটেড বাই দ্য ইন্টারেস্ট কস্ট। তো সুতরাং এটা হিসাব না করে বলা যাবে না যে শুধুমাত্র লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট, হাই লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের জন্য ওনারা ব্যবসা করতে পারছেন না, নাকি কোনো এনভায়রনমেন্টের কোনো প্রবলেম, নাকি আপনার চাঁদাবাজদের প্রবলেম, নাকি মার্কেট নাই, নাকি ডিমান্ড নাই, এগুলো বহু জিনিস আপনাকে দেখতে হবে। ইন্টারেস্ট কস্ট ক্যানট বি দ্য অনলি ফ্যাক্টর। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আমরা শুনতে পাচ্ছি যে বেসরকারি খাতে বা ঋণ প্রবৃদ্ধি 9% এবং
সরকারি খাতে 20% ধরা হতে পারে, অর্থাৎ এই মুদ্রানীতিতে। এটি কতটুকু যৌক্তিক এবং আসলে এটি কতটুকু কাজে আসবে বলে মনে করেন? আমার কাছে সরকারি খাতের এই আপনার ক্রেডিট গ্রোথটা আমি একেবারেই আমার পছন্দের না, তাই না? সরকারের ডেফিসিট ফাইন্যান্সে কেন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স করতে হবে? সরকারের ডেফিসিট ফাইন্যান্সিং করবে আসলে আপনার সিকিউরিটি মার্কেট, তাই না? যেটা সারা বিশ্বে যেটা করে। আমেরিকাতে আমি তো দেখি না আমেরিকার বাজেট ডেফিসিট ওরা 1 পয়সা ওরা ব্যাংকিং খাত থেকে ফাইন্যান্স করে, তাই না? এটা সিকিউরিটি মার্কেট থেকে করবে, যার ফলে উভয় পক্ষ লাভ হবে। সিকিউরিটি মার্কেটে খুব ভালো স্ক্রিপ্ট পাবে, আমার সিকিউরিটি মার্কেট ডেভেলপ করবে। অন্যদিকে গভর্নমেন্টের এই বন্ড মার্কেটকে দেখে কর্পোরেট বন্ড মার্কেটও ডেভেলপ করবে, তাই না? সবাই বেনিফিটেড হবে। তো সুতরাং এই আমাদের প্রাইভেট বেসড ইকোনমি বা মার্কেট ওরিয়েন্টেড ইকোনমি, এখানে বা আপনার সরকারের রেট আপনার ক্রেডিট গ্রোথ বেশি দেন প্রাইভেট সেক্টর, এটা আসলে মানে এটা খুব সামঞ্জস্যপূর্ণ কথা না, তাই না? আসলে মানে এখানে প্রাইভেট ক্রেডিট গ্রোথই বেশি হবে রাদার দেন আপনার গভর্নমেন্ট ক্রেডিট গ্রোথ, তাই না? গভর্নমেন্ট ক্রেডিট গ্রোথ বেশি হওয়া মানে কি, গভর্নমেন্ট ইজ নট রিয়েলি উইলিং টু বরো ফ্রম জেনারেল পাবলিক, তাই না? গভর্নমেন্ট সরাসরি খুব সহজ সরাসরি ব্যাংকগুলোর কাছ থেকে বড় করে, তাই না? আসলে গভর্নমেন্টকে মানে পুশ করে দেওয়া উচিত টুয়ার্ডস আপনার সিকিউরিটি মার্কেট, যে ওইখান থেকে আপনি আপনার ফান্ড রেজ করেন। কারণ ব্যাংকের থেকে ফান্ড রেজ করতে গেলে দেয়ার উইল বি সাম সর্ট অফ ক্রাউডিং আউট ইফেক্ট। যে আপনি ব্যাংকের কথা যখন বলেছেন, এই ক্ষেত্রে আপনাকে সেই কাছাকাছি একটি বিষয় একটা আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে ব্যাংক খাতের আমানতের প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে। এই যে প্রবৃদ্ধি কমার কারণটা আসলে কি হতে পারে? আসলে আমাদের দেশে ডিপোজিটররা কিন্তু শুধুমাত্র আপনার ইন্টারেস্ট রেট দিয়ে দে আর নট রিয়েলি গাইডেড, তাই না? এখানে অনেক ফ্যাক্টর কাজকর্ম করে, তাই না? তার মধ্যে অন্যতম হচ্ছে যে আসলে সেফটি রিজনসের লোকজন টাকা পয়সা রাখে, তাই না? বা অনেকে কনভিনিয়েন্সের জন্য টাকা পয়সা রাখে। আমরা তো হিসাব করে দেখেছি, আমরা এগুলো বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের সামনে আমরা প্রেজেন্ট করি যে হাউসহোল্ড সেক্টর কিন্তু কখনোই আপনার ইন্টারেস্ট গাইডেড না, জানেন? হাউসহোল্ড সেক্টর কিন্তু দে আর গাইডেড বাই দ্য কনভিনিয়েন্স ফ্যাক্টর, তাই না? যেখানে তার টাকা রাখার জন্য সুযোগ। আর এই ডিপোজিট গ্রোথটা এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। যেমন একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে যে মানে কতগুলো পার্টিকুলার সময় আছে যখন তার 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 ডিপোজিট উইথড্রলটা বেশি হয়। তো ওইগুলোও একটু কনসিডার করা উচিত। আর ডিপোজিট গ্রোথ কমে যাওয়ার পিছনে আর একটা বড় কারণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিপোজিটরদের অনেক সময় আস্থাহীনতার প্রবলেম আসতেছে, তাই না? তো ওরা আস্থা হারিয়ে ফেললে ডেফিনেটলি বিভিন্ন ব্যাংকে যায় বলে ভাই আমার টাকাটা একটু ফেরত দেন, তাই না? আবার আবার অনেক সময় বাংলাদেশ ব্যাংক লেভেলেই বা পলিসি মেকারদের লেভেলেই বলা হয় যে এটা দুর্বল ব্যাংক, এটা সবল ব্যাংক। তখন দুর্বল ব্যাংকের লোকজন ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সমানে সে টাকা উইথড্র করতে থাকে। এটা এক ধরনের একটা ব্যাংক রান সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে, তাই না? তো এখন যে ডিপোজিট আপনার আপনার মানে কমে যাচ্ছে, তার জন্য এমন না যে আমাদের দেশের লোকেরা একদম রিয়েল এবং নমিনাল রেট অফ ইন্টারেস্ট গুলো খুব ভালো বুঝে এবং সেই জন্য ওদের আপনার ডিপোজিট কমে যাচ্ছে, সেরকম না। এগুলো অনেক কারণই হতে পারে। তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে আরেকটা বিষয়ে আপনি বলছিলেন যে আসলে ব্যাংকের আমানত কমার অনেকগুলো কারণ আছে। আবার অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নানান ধরনের অনিয়ম ছিল এবং সেটি কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার পরে সেগুলো একে একে বের হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে ব্যাংকগুলোর, বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো, ইসলামী ব্যাংকগুলো বড় অঙ্কের তারল্য সংকটে পড়েছে। সেখানে আমানত নিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি বা একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। সব মিলিয়ে এখন আসলে কি পরিস্থিতি দাঁড়িয়েছে, কেমনটা দেখতে পাচ্ছেন আপনারা? না, তারপরে তো আপনি যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর কথা বললেন সেগুলোর সম্বন্ধে কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংক মার্চ করে দেওয়ার ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছে। সেখানে কিছু ডেটা আপনার পেপারও পাবলিশ হয়েছে যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অনেকগুলোরই এনপিএল এর অবস্থা আসলে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে 20%, 21%, 22%। দেখা গেল যে এখন যখন ফরেনসিক অ্যাকাউন্টিং হয়েছে সেখানে তাদের এনপিএল এর অবস্থা 90%, মোর দেন 90%। তো এইগুলো দেখলে তো ডেফিনেটলি ডিপোজিটররা তো ভয় পেয়ে যাবেই, তারা তো টাকা পয়সা তারা এগুলো উইথড্র করার চেষ্টা করবে। এবং এত যদি এনপিএল হয় তো ডেফিনেটলি আপনি তারল্য সংকটে পড়বেনই, এবং তারল্য সংকট থেকে উদ্ধার করার জন্যই আসলে বাংলাদেশ ব্যাংক আপনার এই লিকুইডিটি সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। এখন এই লিকুইডিটি সাপোর্ট
মানে দিলে কি হবে, মানে সংকটটা এত গভীর যে খুব তাড়াতাড়ি আমরা এইগুলো থেকে রেজাল্ট পাচ্ছি না। এবং সেই জন্য আমরা তো সবসময় বলি যে আসলে আপনাকে আপনার যে এখন মূল প্রবলেম এনপিএল প্রবলেমের উপর আপনাকে অ্যাড্রেস করতে হবে। এবং সেটা আমি বলতেছিলাম যে আমাদের মনিটারি পলিসিতে এরকম টার্গেট থাকতে পারে যে আমাদের এই প্রথম 6 মাসে আমরা এত পার্সেন্ট এনপিএল কমিয়ে আনতে চাই, বা এনপিএল গুলো হ্যান্ডেল করার জন্য আমাদের কি স্ট্র্যাটেজি, তাই না? এগুলো ডেফিনেটলি ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি হলেও আমাদের মানি সাপ্লাইকে এফেক্ট করে, তাই না? তো সুতরাং বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের কাজকর্ম করে যাচ্ছে। এখন তারপরে যদি ব্যাংকগুলো ইমপ্রুভমেন্ট না করে তাহলে তো ডেফিনেটলি এগুলো আস্তে আস্তে মার্জারের মাধ্যমে এগুলো সংখ্যা কমিয়ে আনা বা অন্য কোনোভাবে এগুলোকে বন্ধ করা, সেই সমস্ত ব্যবস্থা আপনাকে যাওয়া লাগবে। জি, এই যে আপনি মার্জারের কথা বললেন, মার্জার করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় দেখি যে গ্রাহকদের মধ্যে বা যারা আমানতকারী, বিনিয়োগকারী বা ব্যবসায়ী তাদের মধ্যেও নানান ধরনের একটা শঙ্কা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এই যে মার্জার করার ক্ষেত্রে কিভাবে সতর্কতা অবলম্বন করা যায়? না, মার্জারের কথা তো আমরা প্রথম থেকে বলে আসছি, মার্জার এগুলো, হ্যাঁ, আমাদের এই যে রিসেন্টলি যে আপনার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা করা হচ্ছে সেখানে বাংলাদেশ ব্যাংকের অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে, তাই না? এবং বলাই আছে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক ডিস্ট্রেসড অবস্থায় আছে তাকে মার্চ করা বা অন্য কোনোভাবে তার কার্যক্রম বন্ধ করা বা তাকে আবার রিনোভেট করা, এসব ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অনেক ক্ষমতা দেওয়া হচ্ছে, তাই না? তবে মার্জারের ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মার্জার শুড বি অলওয়েজ ভলান্টারি। আর মার্জার একটা ব্যাড ব্যাংকের মধ্যে মার্জার করে কি লাভ হবে, আমি তো এটা বুঝি না। এবং এবং বলা হচ্ছে যে এই ব্যাড ব্যাংকের অ্যাসেটগুলো নাকি গভর্নমেন্ট পারচেস করবে বা গভর্নমেন্ট ওন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দেওয়া হবে, তাই না? তো সেগুলো দিলে কি হবে, এইগুলোতে এইগুলোর মধ্যে একটা 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 উইক ব্যাংক আরেকটা উইক ব্যাংকের সাথে মার্চ করলে আরেকটা উইক ব্যাংকই হবে, তাই না? তার মানে আপনি আরেকটা প্রবলেম সৃষ্টি করলেন সরকারি টাকা দিয়ে, তাই না? সুতরাং মার্জার না করে এখন আমি বরঞ্চ মনে করব যে তাদের সবার কাছ থেকে একটা রেজলিউশন প্ল্যান নিয়ে তারপরে একটা এক্সিট পলিসি তৈরি করে আস্তে আস্তে সেগুলো সংখ্যা কমানো, সেগুলোকে মানে বন্ধ করে দেয়। কারণ এইগুলো যখন লাইসেন্স দেয় তখন থেকে আমরা 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 বলছিলাম যে লাইসেন্স দেন, কোনো অসুবিধা নেই, আরো 100টা ব্যাংকের লাইসেন্স দেন, কিন্তু আপনার ইউ মাস্ট হ্যাভ সাম সর্ট অফ এক্সিট পলিসি। এখন লাইসেন্সও দিলাম, সে যখন ভালো ব্যবসা করলো তখন প্রফিটটা নিজের ঘরে নিয়ে গেল, আর এখন উল্টাপাল্টা কাজকর্ম করে খারাপ টারাপ করে তারপরে এখন বলে যে এখন তো গভর্নমেন্টের দায়িত্ব আমাদেরকে বাঁচিয়ে রাখা। নো, কিসের গভর্নমেন্টের দায়িত্ব, তাই না? জি, এই যে ব্যাংকগুলোর কথা বলছিলেন, মার্জারের কথা বললেন, ছোট ব্যাংক, মানে সেক্ষেত্রে আসলে ব্যাংকগুলোকে নিয়মে ফেরানোর জন্য এবং আর্থিক খাতে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য আসলে সরকার কি করলে বা কোন দিকে হাঁটলে ভালো হয়, সেই পরামর্শটাও তো আপনারা দিতে এইটার পারেন। কথা তো আমরা প্রথম থেকেই মানে বলে আসছি, যখন নাকি ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয় যে ঠিক আছে আপনি আরো 100টা ব্যাংকের লাইসেন্স দেন, কারণ মার্কেট ইকোনমিতে কেউ যদি লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করে তাকে আপনি লাইসেন্স না দিয়ে পারবেন না আইনগতভাবে বা আইনিভাবে। সুতরাং তাকে লাইসেন্স দেন, কিন্তু আপনি কোনো দায়িত্ব নেবেন না যে কম্পিটিশনে টিকতে না পারলে তাকে বাঁচিয়ে রাখা। তা আমাদের দেশে তো শুধুমাত্র লাইসেন্স দিয়ে যায়, মানে এন্ট্রি পলিসি আছে, এক্সিট পলিসি নেই। সে যদি কম্পিটিশনে না টিকে তাকে তো বাঁচিয়ে রাখার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের বা বাংলাদেশ গভর্নমেন্টের না, তাকে তার নিজস্ব শক্তিতে তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই না? তো সেই জন্য আমরা যেটা বলি যে বাংলাদেশ ব্যাংকের এখন উচিত, কারণ এখন তো বাংলাদেশ ব্যাংকের অনেক ক্ষমতাও দিয়েছে একটা এক্সিট পলিসি তৈরি করা। হ্যাঁ, আপনি লাইসেন্স দিয়েছেন এখন, এবং প্রত্যেকটা ব্যাংকের সাথে আপনারা আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে রেজলিউশন প্ল্যান নেন, নিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে বলেন যে এর মধ্যে তোমরা ঘুরে দাঁড়াও, আর যথেষ্ট পরিমাণ তো লিকুইডিটি সাপোর্টও দেওয়া হয়েছে, তো তোমরা আপাতত নিজের শক্তির উপরে ঘুরে দাঁড়াও, যদি না পারো তাহলে তোমার রাস্তা তোমাকে খুঁজে বের করতে হবে। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে আবারও ফিরতে চাই মুদ্রানীতি নিয়ে। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনায় ছিলাম সেখানে আবারও ফিরতে চাই। মুদ্রানীতিতে আসলে আজ বিকেলে যেটি ঘোষণা হতে যাচ্ছে সেখানে আসলে আপনাদের প্রত্যাশা কি, আসলে কেমন মুদ্রানীতি আমরা চাই? একসাথে আপনি যুক্ত করবেন যে এই মুদ্রানীতিতে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়। মুদ্রানীতির কথা আমি একটু আগেও আমি বলেছি যে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের, সরকার না বাংলাদেশ ব্যাংকেরই বলবো, কারণ মুদ্রানীতি সব দেশেই সেন্ট্রাল ব্যাংকেরই এটা গাইডেন্সে থাকে। তো মুদ্রানীতি সংকোচনমূলক, মানে মুদ্রানীতি
ডেফিনেটলি বর্তমান অবস্থায় এটা এটা মানে গ্রহণযোগ্য, এটাই হওয়া উচিত। এবং শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে হবে না, সাইড বাই সাইড গভর্নমেন্টের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট এবং এই আপনার কি বলে আনএথিক্যাল বিহেভিয়ার অফ দ্য বিজনেস পিপল, এইটাকেও একটু কন্ট্রোলে রাখতে হবে। তবেই আসলে ইনফ্লেশনটা আস্তে আস্তে কমবে। ইনফ্লেশন কমতে গেলে কমিয়ে আনতে পারলে আলটিমেটলি আপনার পলিসি রেটও আপনার কমে যাবে, এবং পলিসি রেট কমলে আবারও লেন্ডিং রেট আপনার কমে আসবে। সুতরাং এইটাই আমাদের এক্সপেকটেশন, যে আমরা এই ধরনের একটা মুদ্রানীতি চাই। এখন এই ধরনের ইনফ্লেশনারি সিচুয়েশনে আপনি তো ডেফিনেটলি একটা এক্সপানশনারি মনিটারি পলিসি আপনি ডিজায়ার করতে পারেন না, তাই না? তো সুতরাং এই কন্ট্রাকশন মনিটারি পলিসি ইজ ভেরি মাচ ডিজায়ারেবল ফর আস, বাট এটার সাথে সাথে গভর্নমেন্টের কিছু মেজার্সও যোগ করতে হবে, তবেই মুদ্রানীতিটা সাকসেসফুল হবে। আবার এখন থেকে আমরা চাচ্ছি যে মুদ্রানীতি আপনার ডিক্লেয়ার করার সাথে সাথে কিছু কিছু মেজার্সও আপনারা যদি বাংলাদেশ ব্যাংক যদি তার টার্গেটটা দেয়, যদিও এই সমস্ত টার্গেটগুলো দেয় একটু টাফ, যে আসলে আমাদের ব্যাংকিংগুলোতে গভর্নেন্স বা এনপিএল, আমরা গভর্নেন্স কীভাবে ফিরিয়ে আনতে পারবো, এনপিএল কীভাবে কমাতে পারবো, এই ধরনের মেজার্সও আসলে কিছু থাকা উচিত। জনাব তৌফিক আহমদ চৌধুরী, একই সাথে যদি আপনি একটু বলতেন যে সামনে তো নির্বাচনও আছে, তো এই নির্বাচনকে সামনে রেখে আসলে মুদ্রানীতি, এটি কি একটি নিয়ম রক্ষার মুদ্রানীতি হিসেবে দেখছেন কিনা আপনারা? যেহেতু খুব বেশি পরিবর্তন নেই। একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স। এখন সেন্ট্রাল ব্যাংক একটা মুদ্রানীতি করলো, আপনার নতুন গভর্নমেন্ট আসলো, এসে তার নিজস্ব ফিসক্যাল পলিসি আবার দিল, দিস শুড নট বি দ্য প্র্যাকটিস, তাই না? মুদ্রানীতিটা হচ্ছে দিস দ্য প্র্যাকটিস অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। কারণ আমেরিকাতে আসলে মানে ফেডারেল রিজার্ভ সিস্টেম কারো ধার ধারে না। আরে আমেরিকা কেন যাবেন আপনি? আপনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দেখেন, তাই না? তো সুতরাং আমি মনে করি, এটা আমার এক্সপেকটেশনও, আমি ডিজায়ারও করি, তাই না? আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব আমাদের রাজনৈতিক দলগুলোকে, তাই না? তো সুতরাং মুদ্রানীতিকে আপনারা সবাই ইন্ডিপেন্ডেন্ট একটা নীতি হিসাবে, ম্যাক্রো ইকোনমিক পলিসি হিসাবে দেখবেন, এবং এখন গভর্নমেন্ট চেঞ্জ হোক, তাতে আমাদের কি আসে যায়, তাই না? কিন্তু হলেই একেবারে আপনি আপনার ফিসকাল মেজার্স দিয়ে কাজকর্ম করেন, আপনি কেন মুদ্রানীতিকে আপনি অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করতে যাবেন, তাই না? সেটা হওয়া উচিত না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, যিনি সাবেক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিআইবিএমে। দর্শক, এরই সাথে সময় হলো আরেকটি বিরতির, ফিরব শেয়ার বাজারের আপডেট নিয়ে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, জানিয়ে দেব আজকের শেয়ার বাজারের সবশেষ হালচাল, কি অবস্থায় আছে আজকের বাজার দেখে নিতে চাই, সরাসরি যুক্ত হতে চাই শেয়ার বাজারের। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সবগুলো সূচক উপর দিকে রয়েছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ, সরিয়া ভিত্তিক এবং DS30 তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী রয়েছে। এই মুহূর্তে DSCX ইন্ডেক্স সেটি 89 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5441 পয়েন্টে। একই সাথে ডিএস ইন্ডেক্স সেটি 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1169 পয়েন্টে, এবং DS30 এই মুহূর্তে 46 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2111 পয়েন্টে। আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 8,56,000 কোটি টাকা। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেকগুলো কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যার সংখ্যা প্রায় 176টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 141টি কোম্পানির দাম, এবং অপরিবর্তিত আছে 77টি কোম্পানির দাম। এই ছিল শেয়ার বাজারের অবস্থা। এবার আমরা জানিয়ে দিব মুদ্রা বাজারের দরদাম। দর্শক, মুদ্রা বাজারের দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মার্কিন ডলার সেটি ক্রয় হচ্ছে 122 টাকায়, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো ক্রয় হচ্ছে 135 টাকায়, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড ক্রয় হচ্ছে 155 টাকায়, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান সেটি ক্রয় হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 30 টাকায় ক্রয় হচ্ছে এবং বিক্রি হচ্ছে 32 টাকায়। ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়।
জানাবো স্বর্ণের বাজারের দরদাম। স্বর্ণের বাজারে আজ আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,63,797 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,40,399 টাকা এবং সনাতন স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 1,16,126 টাকা। একই সাথে জানাবো রূপার দাম। রূপার বাজারে আজকে যে দামটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম রয়েছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। গত কয়েক বছর ধরে পাট চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা। পাট থেকে আঁশ ছাড়ানো নিয়ে নানা জটিলতায় উৎপাদন খরচ ওঠে না, তারপরও শঙ্কা নিয়ে আবাদ করছেন এখানকার কৃষকরা। তবে এবছর পাটের দাম ভালো থাকায় আশাবাদী তারা। পাট বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে সার্বিক পরামর্শ দিচ্ছে তারা। সোনালী আঁশের স্বপ্ন বুনে গত কয়েক বছর ধরে স্বপ্নভঙ্গ হয়েছে মেহেরপুরের চাষিদের। তবে এবছর আবহাওয়া ভালো থাকায় পাটের ভালো ফলনের আশা করছেন এখানকার চাষিরা। বাজার দর ভালো থাকলেও পাট পচানো নিয়ে দুশ্চিন্তায় তারা। উন্মুক্ত নদীতে পাট জাগ দেয় রয়েছে প্রশাসনের নিষেধাজ্ঞা। অন্যদিকে বদ্ধ জলাশয়ে পাট পচালে গুণগত মান থাকে না। এমন অবস্থায় উৎপাদন খরচ পড়ে যায় প্রায় দ্বিগুণ। আমাদের ভৈরব তো একটাই আছে, আমাদের আমরা কোনো বিল খাল কিছুই নেই, গেড়িগত্ত। আমি খুব বিপদের মধ্যেই পড়ে আছি। বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে পাটের বাজার দরের দিকে তাকিয়ে কৃষক। যা পাটের যেটা দাম আছে এটা আমাদের ভালো, দাম ভালো। তারপরে তো পাটটা তো আমাদের কোনো ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থার একটা অনুমতি তো না পাইলে তো আমরা কিছু পাট কাটতে পারছি না। পাট কেটে জমিতে শুকাইছি। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে এই নদীতে আমাদের পাটটা যেভাবে হোক আমাদের পাটটা নদীতে নিয়ে আমাদের জাগ দেওয়াই লাগবে। ক্ষতি পোষাতে নানা পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানালেন এই পাট উন্নয়ন কর্মকর্তা। এই বছরের উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে, এতে কোনো জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবছর জেলায় মোট পাটের আবাদ হয়েছে প্রায় 17,555 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উচ্চ ফলনশীল জাতের পেঁপের বাগান করে সফল ফরিদপুরের তরুণ উদ্যোক্তা মফিজুর রহমান মাফি। চলতি বছর প্রায় 20 লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। তার বাগানে কর্মসংস্থান তৈরি হয়েছে অনেকের। কৃষককে সহযোগিতা করে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে দেখুন আরও একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মফিজুর রহমান মাফি। সবজির চাহিদা বিবেচনায় গত বছরের নভেম্বরে 2 লাখ টাকা ব্যয়ে 4 বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের 1100 পেঁপের চারা রোপণ করেন। গাছ লাগানোর 5 মাসেই প্রতিটি গাছে প্রচুর পেঁপে ধরে। খরচের পুরো টাকাই উঠে আসে প্রথম 6 মাসে। তার বাগানের প্রতিটি গাছেই 1 থেকে 1.5 মণ পেঁপে ধরেছে। কাঁচা ও পাকা দুইভাবেই বিক্রি করছেন। 4 বিঘা পেঁপে থেকে আমার ইনশাল্লাহ 2 থেকে 2.5 লাখ টাকা আমার খরচ গেছে। ইতিমধ্যে 1.5 থেকে প্রায় 2 লাখ টাকা আমার এখান থেকে রিটার্ন আসছে। আর যে বাগানে যে পেঁপে আছে যদি পাকা বিক্রি করি তাহলে 20 থেকে 22 লাখ টাকা বিক্রি করতে পারবো। মাফির বাগানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের। শুরু থেকে আমি পেঁপে বাগানে কাজ করি, মাসে 15,000 টাকা আমার স্যালারি। সংসারের খরচ, পোলাপানের পড়ালেখা, এই দুইজনের কাজের টাকা দেয় আর কি, সংসার ভালো মতন চলে। তার সফলতা দেখে এই চাষে আগ্রহী হচ্ছেন এলাকার বেকার যুবকরা। আমি চিন্তা ভাবনা করছি আমাদের বাসার সাইডে অনেক পরিত্যক্ত জমি আছে আমাদের, ওইখানে আমি পেঁপে চাষ করব। আগ্রহীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। নতুন তরুণ উদ্যোক্তা যারা আসছে তারা এই পেঁপে চাষের প্রতি বেশ ভালো এগিয়ে আসছে। আমরা চেষ্টা করছি আমাদের এই তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে জানানোর জন্য যে কোন কোন জাতগুলো চাষ করে বাণিজ্যিকভাবে সফল হওয়া যাবে।
নতুন উদ্যোক্তা তৈরিতে আগ্রহীদের সরকার প্রশিক্ষণ ও প্রণোদনা দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। দক্ষিণ কোরিয়ার সাথে একটি নতুন বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে কোরীয় পণ্যের উপর 15% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $35,000 কোটি বিনিয়োগ করবে। সেই সাথে কোনো শুল্ক ছাড়াই মার্কিন পণ্য কিনবে। অন্যদিকে ব্রাজিলের সমস্ত পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে দেশের সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক বিচার এবং যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তার হুমকিকে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা প্রদান। বন্ধ রয়েছে ভিসা পরিবর্তনের সুযোগও। যদিও করোনাকালীন সময়ে কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মীর বিষয়ে রূপান্তরের সুযোগ ছিল, বর্তমানে সেই ব্যবস্থাও এখন বন্ধ। এমন পরিস্থিতিতে ভিসা জটিলতায় চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ী এবং সাধারণ কর্মীরা। আমিরাত থেকে সিরাজুল ইসলাম হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে মধ্যপ্রাচ্যের রাজস্বিক দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে বেশ কয়েক বছর ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। শুধু কিছু ভিজিট ভিসা ও দুবাই থেকে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেয়া হচ্ছে। এতে বাংলাদেশি বিনিয়োগকারীরা যেমনি হতাশ, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। দুবাই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা যাতে ব্যবসা করতে পারি এবং আমরা যাতে শ্রমিক দেশ থেকে আনতে পারি, সেটা জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল বাংলাদেশ সরকারকে। ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়েও জটিলতাতে ভুগছেন। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় সাধারণ শ্রমিকদের মতো বিপাকে পড়েছে আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। ব্যবসা হচ্ছে একটি হালাল পন্থা। আমরা যারাই প্রবাসে আসি, যারা কর্ম করি আর ব্যবসা বাণিজ্য বলেন, আমরা কিন্তু ওইখানে চেষ্টা করি বাংলাদেশের সুনামটা যাতে রক্ষা করতে পারি। প্রতিষ্ঠানে আগে যে সমস্ত লোক কাজ করতেছেন সবাই বেশিরভাগ আমার মনে হয় 90% বাংলাদেশি লোক। এখন যদি ভিসা চালু থাকতো আরো কমসে কম 1/2 লোক আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারতাম। আমরা যারা ব্যবসায়ী আছি, ভিসা বন্ধের কারণে আমাদের ব্যবসার অনেক অসুবিধা হচ্ছে। এমন আবহেই ঢাকা আবুধাবি কূটনৈতিক তৎপরতা জোরদার হলে বাংলাদেশের শ্রমিক ভিসা পুনরায় চালু হবে বলে আশাবাদী প্রবাসী বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাই আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে দ্রুত কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দেন আমিরাত প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।